বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এন্তাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমরা আবারও অনলাইনের মাধ্যমে আমাদের ক্লাস শুরু করে দিয়েছি। তোমরা জানো যে আমরা করোনাকালীন সময়ে অনেকগুলো ক্লাস আমরা অনলাইনের মাধ্যমে নিয়েছি। মাঝখানে আমরা কিছু ক্লাস অফলাইনে তোমাদের ক্লাসে সরাসরি নিয়েছি। আবারও করোনার প্রাদুর্ভাবের জন্য আমাদের অনলাইনে ক্লাসে আসতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমি যেটি তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম বা অনলাইনেও আলোচনা করেছিলাম আমরা, সেটি হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে অধ্যায়টির নাম হলো আর্থিক অবস্থার বিবরণী। সে আর্থিক অবস্থার বিবরণীর আমরা প্রথম ক্লাসে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। আমরা করোনাকালীন সময়ে আর্থিক অবস্থার বিবরণী নিয়ে বেশ অনেকগুলো ক্লাস নিয়েছি, এবং তোমাদের ক্লাস যখন শুরু হয় তখনও হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 5 নম্বর অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আমি একাধিক বিস্তারিত ক্লাসে তোমাদের সম্পর্কে কথা বলেছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিঃসন্দেহে মনে আছে যে আর্থিক অবস্থার বিবরণী হিসাব বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যে অধ্যায়টি একটি শিক্ষার্থী যদি ভালোভাবে না জানে, অথবা আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে একজন শিক্ষার্থী যদি ভালোভাবে অবগত হতে না পারে, তার জন্য সৃজনশীল বলো অথবা এমনিতে যে কোনো প্রশ্নের সমাধান করা অত্যন্ত কষ্টের ব্যাপার। আমরা সেই আর্থিক অবস্থার বিবরণী নিয়ে অনেকগুলো কথা বলেছি। আমরা যেগুলো নিয়ে গতদিন ক্লাসে কথা বলেছি বা অনলাইনে যেগুলো নিয়ে কথা বলেছি, সেগুলো নিয়ে জাস্ট 3-4 মিনিট আমরা একটু কথা বলে নিব প্রিয় শিক্ষার্থী। তারপরে আমরা আমাদের বিস্তারিত আজকের যে টপিক, সেই টপিকে আমরা চলে যাব। 1 নাম্বার ক্লাসে আমরা যেটা শিখেছিলাম, আর্থিক অবস্থার বিবরণী কাকে বলে, হিসাব তথ্য ব্যবহারকারী কারা, আর্থিক অবস্থার বিবরণী ধাপসমূহ কি কি, এছাড়া বিশদ আয় বিবরণী গুরুত্বপূর্ণ নির্ণয় সমূহ, অর্থাৎ বিশদ আয় বিবরণী যদি আমরা তৈরি করতে চাই তাহলে কোন কোন বিষয়গুলো আমাদের অত্যন্ত গুরুত্বের সহিত দেখা উচিত বা গুরুত্ব আরোপ করা উচিত, সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলেছিলাম। এবং তোমরা জানো যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে গেলে আমাকে 3টা স্টেপস অতিক্রম করতে হয়। অর্থাৎ একটি হলো বিশদ আয় বিবরণী, সেকেন্ড আমরা করি মালিকানা সত্ত্ব বিবরণী, যেটি 1 মালি আমরা প্রথম পত্রে করেছিলাম মালিকানা সত্ত্ব বিবরণী, এবং এইখানে যেটি আমরা করে নিব সেটি হলো আমাদের সংরক্ষিত আয় বিবরণী, এবং থার্ডলি আমরা যেটি করি সেটি হলো আমাদের আর্থিক অবস্থার বিবরণী। এই 3টির সমন্বয়ে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে থাকি। এখন এখানে যেটা আমরা করতে চাই প্রিয় শিক্ষার্থী, তোমাদের বলেছিলাম বিশদ আয় বিবরণী নির্ণয় করতে গেলে আমাদেরকে অনেকগুলো স্টেপস অতিক্রম করতে হয়। যদি আমরা মাল্টিপল স্টেপস অফ ইনকাম স্টেটমেন্ট করি, অর্থাৎ হলো আমরা বহুধাপ বিশিষ্ট যদি আয় বিবরণী প্রস্তুত করি, তাহলে সেই বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদেরকে কতগুলো সিকোয়েন্স অথবা ধাপ আমাদের অতিক্রম করতে হয়। সে ধাপগুলো যদি আমরা জানি, প্রথমে জানি সেটি হলো আমাদের বিক্রয়, এরপরে সেটি আসে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তোমরা জানো যে বিক্রয়, নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাই মোট লাভ। এই মোট লাভের সাথে আমরা যেটি করি প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে, মোট লাভের পরে আমরা নির্ণয় করি পরিচালন মুনাফা বা পরিচালন লাভ। এই পরিচালন মুনাফা নির্ণয় করতে গেলে মোট লাভ থেকে আমাদেরকে পরিচালন যাবতীয় ব্যয় বিয়োগ করতে হয়, এবং পরিচালন সম্পর্কিত যাবতীয় আয়গুলো আমরা যোগ করে নিই, তাহলে আমরা পেয়ে যাই পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন ব্যয়গুলোকে যদি আমরা যোগ করি এবং অপরিচালন আয়গুলোকে যদি আমরা বের করি অর্থাৎ যোগ করি, তাহলে আমরা পেয়ে যাই পরিচালন মুনাফা বা নিট মুনাফা, যেটিকে অপর নাম আমরা দিতে পারি কর পূর্ববর্তী নিট মুনাফা। তাহলে কি পেলাম প্রিয় শিক্ষার্থী? আমরা প্রথমে পেলাম আমরা নেট বিক্রয়। এই নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাই মোট লাভ। সেই মোট লাভের সাথে পরিচালন আয়টাকে আমরা যোগ করি এবং পরিচালন ব্যয়টাকে আমরা যদি বিয়োগ করি, আমরা তাহলে পেয়ে যাই পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে আমরা অপরিচালন আয়গুলোকে যোগ করি এবং অপরিচালন ব্যয়গুলোকে আমরা বিয়োগ করলে পেয়ে যাই কর পূর্ববর্তী মুনাফা। সেই কর পূর্ববর্তী মুনাফার সাথে থেকে যদি আমরা আয়করটাকে বাদ দিই, তাহলে পেয়ে যাই আমরা কর পরবর্তী নিট মুনাফা। এই কর পরবর্তী যখন নিট মুনাফা নির্ণয় করি, তারপরে আমরা চলে যাই সংরক্ষিত আয় নির্ণয় বা সংরক্ষিত আয় বিবরণীতে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে সংরক্ষিত আয় বিবরণী যখন আমরা তৈরি করি, তখন আমাদেরকে জানতে হয় যে বিগত বছরের কোনো মুনাফা আছে কিনা,
এবং সেই বিগত বছরের মুনাফা যদি আমাদের থাকে তাহলে সেই বিগত বছরের মুনাফাটাকে আমরা যোগ করি। ঠিক একইভাবে বিগত বছরের যদি কোনো ক্ষতি থাকে সেটিকে আমরা বাদ দিই। বিগত বছরের আয়কর যদি থাকে সেটিকে আমরা যোগ করি এবং বিগত বছরের আয়কর সঞ্চিতি যদি থাকে সেটাকে আমরা বিয়োগ দিয়ে আমরা বের করে নিই এবং সেখান থেকে যেটি পাই সেখান থেকে যাবতীয় বন্টন সমূহ বাদ দিয়ে আমরা সংরক্ষিত আয়ের পরিমাণটা বের করে নিই। এই যাবতীয় বন্টন বলতে যেটি বোঝায় প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে নিট মুনাফা থেকে যে সমস্ত তহবিল তৈরি করা হয়ে থাকে সে তহবিলগুলো আমাদের কি কি আমরা স্টেপ বাই স্টেপ দেখতেছি। লক্ষ্য করে দেখো, নিট বিক্রয় যেটি আমি তোমাদের করাইছি, বিক্রিত পণ্যের ব্যয় যেটি আমি তোমাদের সাথে আলোচনা করেছি এবং করিয়েছি। এরপরে আমাদের পরিচালন মুনাফার উপাদানগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে পরিচালন ব্যয়ের যে উপাদানগুলো সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে গত ক্লাসে বিস্তারিত কথা বলেছি। এছাড়া অপরিচালন আয়গুলো নিয়ে আমরা অপরিচালন মুনাফা তোমাদের সাথে যেটি নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি সেটিও তোমরা স্লাইড শোতে দেখতে পাচ্ছ। এরপরে আমরা বলেছিলাম অপরিচালন ব্যয় যেটি আমরা করপূর্ব মুনাফার আগ পর্যন্ত তৈরি করে থাকি। এই অপরিচালন ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাব নিট মুনাফা বা নিট ক্ষতি। নেট মুনাফা বা নিট ক্ষতির পরে আমরা যেটি পেয়ে যাই সংরক্ষিত আয় বিবরণী, যেটি বললাম প্রিয় শিক্ষার্থী সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে গেলে আমাদের সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্তটা প্রথমে দিই, তারপরে চলতি বছরে যে নিট লাভ তৈরি করি সেটি আমরা যোগ করে নিই এবং এখানে একটু মনে রাখতে হবে চলতি বছরে যদি নিট ক্ষতি থেকে থাকে প্রিয় শিক্ষার্থী সেটিকে আমাদেরকে বিয়োগ করতে হবে। আয়কর যদি ফেরত থাকে, অর্থাৎ গত বছরে যদি আমি কোনো আয়কর বেশি প্রদান করে থাকি, কোম্পানি যদি বেশি প্রদান করে থাকে এবং অতিরিক্ত আয়করটা যদি ফেরত দেওয়া হয় সেটি, এবং দাবিহীন লভ্যাংশের যদি কোনো অবলোপন হয়ে থাকে সেটিকে আমরা যোগ করে থাকি এবং আয়কর সঞ্চিতিটাকে আমরা কি করে থাকি প্রিয় শিক্ষার্থী, সেটি হলো বিগত বছর পুরাতন আয়কর সঞ্চিতিটাকে আমরা যোগ করি। এরপরে বাদ দিই কোনগুলো লক্ষ্য করতে হবে, আমাদের আয়কর বাদ দিই অথবা অন্যভাবে আমরা যেটি করতে পারি প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে সেটি হলো আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দিয়ে পজিটিভ ফিগার আসুক অথবা নেগেটিভ ফিগার আসুক সেটিকে আমরা 2 নাম্বার কলামে ট্রান্সফার করব। এরপরে যেটু একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম সেটি হলো আমাদের বন্টন সমূহ। বন্টন সমূহ বলতে যে সমস্ত বিষয়গুলো অথবা যে সমস্ত তহবিলগুলো আমার কোথায় থেকে আসে, দ্যাট আর ক্রিয়েটেড ফ্রম নিট ইনকাম। মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, নিট লাভ নির্ণয় করার পর ওই নিট লাভ হতে যে সমস্ত তহবিলগুলো তৈরি করা হয়ে থাকে সেই সমস্ত তহবিলগুলো এখানে বাদ দিতে হয়। সে তহবিলগুলো কি কি, আমাদের সাধারণ সঞ্চিতি তহবিল হতে পারে, লভ্যাংশ সমতাকরণ তহবিল হতে পারে, প্রতিপূরক তহবিল হতে পারে, এছাড়া সিঙ্কিং ফান্ড বা প্রতিপূরক তহবিল হতে পারে, এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে পারে আমাদের, এছাড়াও অন্যান্য যদি যত প্রকার তহবিল আছে দ্যাট আর ক্রিয়েটেড ফর নিট ইনকাম সমস্ত তহবিলগুলো এখানে আসবে। আরেকটা বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেটি মনে আছে প্রিয় শিক্ষার্থী, সেটি হলো আমাদের লভ্যাংশ। আমরা বলেছিলাম লভ্যাংশ 3 প্রকার, একটি হলো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, আরেকটি হলো প্রস্তাবিত লভ্যাংশ এবং থার্ড হলো আমাদের চূড়ান্ত লভ্যাংশ। সে 3 ফরম্যাটেই থাক, একটি থাক, দুটি থাক, যত লভ্যাংশই থাকুক না কেন সমস্ত লভ্যাংশগুলোকে আমাদের সংরক্ষিত আয় বিবরণীতে আমাকে প্রদর্শন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখনো কখনো কখনো এমনটি বলা হয়ে থাকে যে চূড়ান্ত লভ্যাংশ যেটি অন্তর্বর্তী লভ্যাংশের সাথে সমন্বয় করে প্রদর্শন করতে হবে। তাহলে আমাদের চূড়ান্ত লভ্যাংশ যদি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ বলে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আমরা আগে প্রয়োগ করব। এরপরে যখন চূড়ান্ত লভ্যাংশ সংরক্ষিত আয় বিবরণীতে আমরা দেখাতে চাইব তখন চূড়ান্ত লভ্যাংশ থেকে আমাদের সংরক্ষিত অর্থাৎ হলো অন্তর্বর্তীকালীন লভ্যাংশটুকু বাদ দিয়ে যতটুকু অবশিষ্ট থাকবে ততটুকুকেই আমরা সংরক্ষিত আয়ের আউটার কলামে স্থানান্তর করব। এই যোগ বিয়োগ করলে আমরা পেয়ে যাব আমরা সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। এরপরে আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে আমাকে চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, স্থায়ী সম্পদ, অস্পর্শনীয় সম্পদ এবং ভুয়া সম্পদ বা অলিক সম্পদ যেগুলো আছে সেগুলো দিব সম্পদ পাশে। দায় এবং মালিকানা সত্ত্ব পাশে গিয়ে আমরা মূলধন দিব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিঃসন্দেহে মনে আছে মূলধনকে আমরা 5টা শ্রেণীতে বিভক্ত করে থাকি। সে 5টা শ্রেণীর একটা হচ্ছে অনুমোদিত মূলধন, এরপরে আছে আমাদের ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, তলবকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন। মনে রাখতে হবে যে ইস্যুকৃত প্রথমে আছে অনুমোদিত মূলধন, যে পরিমাণ মূলধন নিয়ে
কোম্পানি গঠন করে অথবা অনুমোদন লাভ করে তাকে আমরা অনুমোদিত মূলধন বলি। ওই অনুমোদিত মূলধনের মধ্যে যতটুকু আমরা বাজারে বা কোম্পানি বাজারে ইস্যু বা ছাড়তে চাই সেটিকে বলা হয়ে থাকে ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধনের মধ্যে যতটুকু কোম্পানি বা বিলি করে বা বন্টন করে তাকে বন্টনকৃত বা বিলিখিত মূলধন বলে। এই বিলিখিত মূলধন যখন বাজারে ছাড়া হয় এবং জনগণের কাছ থেকে বা শেয়ার হোল্ডারদের নিকট থেকে যখন তার এগেনস্টে টাকা আদায় করার জন্য নোটিশ প্রদান করা হয়ে থাকে তাকে বলা হয় তলবকৃত মূলধন। এই তলবকৃত মূলধনের মধ্যে যতটুকু শেয়ার হোল্ডাররা কারবারে পরিশোধ করে বা মূলধন স্বরূপ কারবারে প্রদান করে সেটিকে আমরা বলি আদায়কৃত মূলধন। এই আদায়কৃত মূলধনটাকে আমাদের অঙ্কে দেখাতে হবে। এছাড়া যত উদ্বৃত্ত আছে সেই উদ্বৃত্তর মধ্যে সাধারণ সঞ্চিত তহবিল হতে পারে, এছাড়া সংরক্ষিত আয়ের আমাদের সমাপনী যে উদ্বৃত্ত আছে সেটি হতে পারে, শেয়ার অধিহার হতে পারে। তোমরা জানো শেয়ারটাকে আমরা তিন ভাবে ক্রয় বিক্রয় করতে পারি, একটি হলো সমহার, একটি অধিহার আর একটি হলো অবহার। সমহার হলো যেই মূল্যে শেয়ার ক্রয় করা সেই মূল্যে যদি সেটিকে আবার পুনরায় বিক্রি করা হয় তখন তাকে বলা হয় সমহার। যে মূল্যে শেয়ার ক্রয় করা হয় তার চাইতে যদি কম মূল্যে শেয়ারটা বাজারে বিক্রি করা হয় তখন তাকে বলা হয় অবহার। আর বেশি মূল্যে সমহারের অধিক হারে যদি বন্টন করা হয় বা ইস্যু করা হয় তখন তাকে বলা হয় অধিহার। সেই অধিহার যদি আসে সেটিও মালিকানা সত্ত্বের অংশ, সেটিও আমাদের মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়ে যাবে। এছাড়া আমাদের যেটি আমরা জানি সেটি হলো আমাদের চলতি দায় এবং ভবিষ্যৎ ব্যবস্থা যতটুকু আছে সেটুকু নিয়েও আমাদের কথা বলতে হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে যেটি নিয়ে আমরা আজকে মূল আলোচনা করতে চাই যে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে চাই ভালো করে মনে রাখতে হবে যে আমাদের একটি রেওয়া মিল দেওয়া থাকে। প্রিয় শিক্ষার্থী, সেই রেওয়া মিলের কি থাকে? একদিকে থাকে যাবতীয় সম্পত্তি খরচ লভ্যাংশ যদি থাকে সেগুলো থাকে, অপরদিকে থাকে আমাদের দায় মালিকানা সত্ত্ব থেকে শুরু করে যাবতীয় সবকিছু। এবং সেই রেওয়া মিলের নিচে কিছু আমাদের সমন্বয় সমূহ থাকে। সেই সমন্বয় সমূহ সাথে রেওয়া মিলের যে সমস্ত প্রদত্ত আইটেম থাকে সে সমস্ত প্রদত্ত আইটেমের যোগ এবং বিয়োগ করার ফলে আমরা প্রকৃত নিট লাভ বা নিট ক্ষতি পেয়ে থাকি, সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করে থাকি এবং বছর শেষে আর্থিক অবস্থার যে বিবরণী আমরা প্রস্তুত করে থাকি সেই বিবরণী যদি আমরা সমন্বয়ের সাথে রেওয়া মিলের যোগসূত্র স্থাপন করে সঠিকভাবে প্রয়োগ করে থাকি তাহলে আমরা লক্ষ্য করে দেখব যে একটা নির্দিষ্ট তারিখে কারবারে যে মোট সম্পত্তির সাথে মোট দায়ের পরিমাণ সমান হয়ে যায়। সুতরাং একটি আমাদের যেটা মূল প্রবলেম প্রিয় শিক্ষার্থী, যে এই সমন্বয় নিয়ে যখন আমরা কাজ করে থাকি তখন এই সমন্বয় নিয়ে কাজ করতে গেলে আমাদের অনেক সমস্যা হয়, বিশেষ করে এর প্রয়োগ ক্ষেত্রটা। আমরা যেটা বলে থাকি যে সমন্বয় মানেই কি, যেটি হয়তো যোগ করার কথা ছিল যোগ করা হয়নি, অথবা বিয়োগ করার কথা ছিল বিয়োগ করা হয়নি। অর্থাৎ হলো সমন্বয়কে প্রধানত আমরা দুই ভাবে বিভক্ত করে থাকি, একটি হলো অগ্রিম সমূহ আর একটি হলো বকেয়া সমূহ। অগ্রিমকে আমরা আবার আলোচনার স্বার্থে বা বোঝার স্বার্থে দুই ভাগে বিভক্ত করে থাকি, একটি হলো আমাদের অগ্রিম খরচ, অপরটি হলো আমাদের অগ্রিম আয়। এবং বকেয়াটাকে আমরা দুই ভাবে বিভক্ত করে থাকি, একটি হলো আমাদের বকেয়া খরচ, অপরটি হলো আমাদের বকেয়া আয়। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও আমাদের আরো কিছু সমন্বয় দাখিলা রয়ে যায়, যেটি সমাপনী মজুত পণ্য অথবা আগুনে বিনষ্ট পণ্য অথবা অব্যবহৃত মণিহারি সেটি সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে, অথবা বীমা দাবি আছে। আমাদের সুনাম এবং অধিহার একটির সাথে আরেকটি অ্যাডজাস্ট করে কখনো কখনো অঙ্ক করতে হয়। অনাদায়ী পাওনা নিয়ে আমাদের অনেকগুলো কথা আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি নিয়ে আমাদের অনেকগুলো কথা আছে। সে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা যতটা পারি চেষ্টা করব এ টু জেড এবং তার প্রয়োগ ক্ষেত্রগুলো আমরা দেখাই দিব তোমাদের প্রিয় শিক্ষার্থী, যে কোথায় কোনটা প্রয়োগ যায়। আমরা যদি এক নাম্বার সমন্বয় প্রথমে যেটি আজকে শুরু করতে চাই, আমরা একটা করে সমন্বয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে ক্লাসেও আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে সমন্বয় সমূহ নিয়ে যদি আমাকে একাধিক 2-3-4টি ক্লাস করতে হয় তারপরেও আমি করতে রাজি আছি এবং করার পরে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আবার ফিরে যাব, অঙ্ক তৈরি করব এবং আমি মনে করি তখন তোমাদের জন্য অনেকটা সহজবোধ্য হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে যে আমরা কেন শুরুতে সমাপনের সমন্বয় জাবেদা? মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 9 নম্বর অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণী যখন পড়েছিলাম তখনও কিন্তু এই সমন্বয় দাখিলাগুলো নিয়ে বা সমন্বয় সমূহ নিয়ে কথা বলেছিলাম এবং তার আলোকেই আমরা একটি সুন্দর এবং পূর্ণাঙ্গ সৃজনশীল পদ্ধতি আর্থিক অবস্থার বিবরণী আমরা তৈরি করেছিলাম। তবে আমার যেটি মনে হয়
অধিকাংশ শিক্ষার্থীর ক্ষেত্রে এই সমন্বয় দাখিলাগুলোই অনেক ঝামেলার সৃষ্টি করে অথবা বুঝতে সমস্যা হয় এবং প্রয়োগের সমস্যা হয়ে থাকে। তো সুতরাং প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাই। তোমরা লক্ষ্য করে দেখো 1 নাম্বার সমন্বয় দাখিলায় আমরা যেটি দেখতে পাই সেটি আমাদের দেওয়া আছে কি, সমাপনী মজুদের ক্রয় মূল্য দেওয়া আছে 30,000 টাকা এবং বাজার মূল্য দেওয়া আছে আমাদের কত টাকা প্রিয় শিক্ষার্থী? সেটি হলো আমাদের 32,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম এখানে দুটো টাকার পরিমাণ দেওয়া আছে। একটা টাকা থাকলে আমাদের কোনো প্রশ্ন আসতো না, যেহেতু দুটো টাকা আছে এখন আমাদের প্রশ্নটা, প্রথম প্রশ্ন যেটি আসবে সেটি হলো দুটোর মধ্যে কোনটিকে আমরা সমাপনী মজুদ পণ্য হিসেবে গণ্য করব এবং প্রয়োগ করব। এই দুটো টাকার মধ্যে যদি থাকে তাহলে দুটোর মধ্যে যেটি পরিমাণ ছোট, এই ছোটটাকে আমরা সমাপনী মজুদ হিসেবে গণ্য করব। প্রশ্নটা হলো যে হিসাব বিজ্ঞানের আমরা অনেকগুলো নীতি জানি প্রিয় শিক্ষার্থী। তোমরা 1 নাম্বার হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 5 নাম্বার অধ্যায়ে দেখবা যে বিস্তারিত অনেকগুলো নীতির কথা আলোচনা করা আছে। সেই নীতিগুলোর মধ্যে একটি নীতি আছে আমাদের যেটিকে বলে কনজারভেটিজম অ্যাপ্রোচ বা রক্ষণশীল নীতিমালা। সেই রক্ষণশীল নীতিমালার মূল ভিত্তিটা হলো যে আমাদের দুটোর মধ্যে যেটি ছোট সেটিকে আমরা সমাপনী মজুদ হিসেবে গণ্য করি, যেটিকে ইংরেজিতে বলা হয় এলসিএম, লোয়ার অফ কস্ট অফ মার্কেট ভ্যালু। এলসিএম প্রিয় শিক্ষার্থী, আমি একটু লক্ষ্য করে লিখে দেখে দিলাম কি এলসিএম। এটাকে আমরা যদি এলাবোরেট করি তাহলে আমরা পেয়ে যাই লোয়ার অফ কস্ট অফ মার্কেট প্রাইস বা মার্কেট ভ্যালু। অর্থাৎ আমাদের যে দুটো প্রাইস দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, একটি হলো আমাদের 30,000 টাকা, অপরটি হলো আমাদের 32,000 টাকা। এই দুটোর প্রাইসের মধ্যে যে প্রাইসের পরিমাণটা আমাদের কম সেটাকেই আমরা সমাপনী মজুদ হিসাবে দেখাই দিব। এবং কোন নীতির আলোকে? সেই নীতিটা হলো আমাদের রক্ষণশীল নীতিমালার আলোকে। রক্ষণশীল নীতিমালার মূল ভিত্তি যদি আমি এক কথাই বলি যে একটি কারবার প্রতিষ্ঠান কখনো যেন লসের সম্মুখীন না হয় সেই দিকে আগে চিন্তা করা দরকার, লাভের চিন্তা পরে। অর্থাৎ হলো কনজারভেটিভ অ্যাপ্রোচটা আমাকে ফলো করতে হবে। সেই কনজারভেটিজম অ্যাপ্রোচ বা রক্ষণশীল নীতিমালার আলোকেই আমাকে সমাপনী মজুদের মূল্যায়ন করে থাকি যদি একাধিক মূল্য থাকে। আমার বিশ্বাস যেটি তোমরা বুঝে গেছো। এখন তার প্রয়োগটা আমরা দেখব। আমরা সমাপনী মজুদের যদি জাবেদা করে থাকি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সমাপনী মজুদের যে জাবেদা করতে পারি সেটি হলো সমাপনী মজুদ পণ্য ডেবিট, ক্রয় ক্রেডিট অথবা ক্রয় বিক্রয় ক্রেডিট অথবা আয় ব্যয় হিসাব ক্রেডিট। আমরা যে কোনো একটি করতে পারি, তবে সিম্পল ভাবে আমরা যদি করে থাকি তাহলে আমরা যেটি করব প্রিয় শিক্ষার্থী, সমাপনী মজুদ ডেবিট। আমি জাবেদাটা যদি একটু লিখে দিই তোমাদের, সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব বা ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা বলেছি দুটোর মধ্যে যেটি আমাদের ছোট সেই ছোটটাকে আমরা সমাপনী মজুদ হিসেবে ব্যবহার করব। এখন আমরা পেলাম সমাপনী মজুদ ডেবিট, ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, আমরা জাবেদা করলাম, বাট প্রয়োগ আর্থিক অবস্থার বিবরণীতে যখন আমরা প্রয়োগ করব তখন সঙ্গে সঙ্গে প্রয়োগটাও আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই জানো, যাদের যদি কোনো প্রবলেম থাকে এখনই শিখে নাও। সেটি হলো সমাপনী মজুদ হলো চলতি সম্পদ, যেটিকে বলে কি সমাপনী মজুদটা কি, আমরা বিক্রয়যোগ্য পণ্যের বছর শেষে বা পিরিয়ড শেষে বা মাস শেষে যে অংশটুকু অবিকৃত অবস্থায় থেকে যায় সেটিকেই আমরা বলি সমাপনী মজুদ পণ্য। সেই সমাপনী মজুদ পণ্য কারবারের হলো চলতি সম্পদ বা অসমন্বিত সম্পদ। এই চলতি সম্পদ আমরা যদি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি তখন আমাদের চলতি সম্পদ হিসাবে আমরা চলতি সম্পদ শিরোনামে আমরা দেখাই দিব সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা। এটা আমরা ডেবিটটার প্রয়োগ ক্ষেত্রে জেনে নিলাম প্রিয় শিক্ষার্থী। এখন ক্রেডিটটা যেটি আছে, ক্রয় হিসাব ক্রেডিট। আমরা ক্রয়ের নেশারটা কি জানি সাধারণত প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে ক্রয়ের নেশার হলো আমাদের ডেবিট। ক্রয়ের নেশার হলো ডেবিট, কিন্তু এখানে আমরা ক্রয়কে কি করেছি, ক্রেডিট করেছি। অর্থাৎ ক্রয় থেকে আমরা কি করব, এটিকে বাদ দিব। অর্থাৎ আমি আরো যদি ভেঙ্গে বলি, আমরা যখন তোমাদের নিঃসন্দেহে মনে আছে আমরা নিট ক্রয় যখন তৈরি করব বিকৃত পণ্যের ব্যয় তৈরি করার জন্য, তখন নিট ক্রয়ের ফর্মুলাটুকু তোমাদের মনে আছে যে ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বার্তা মাইনাস আগুনে বিনষ্ট পণ্য মাইনাস
বিনামূল্যে পণ্য বিতরণ মাইনাস আমাদের মালিক কর্তৃক পণ্য উত্তোলন যোগ অলিখিত ক্রয়, এটিকে পাই আমরা নিট ক্রয়। এই নিট ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুদ যদি আমরা যোগ করি এবং সমাপনী মজুদ নিট ক্রয় যদি যোগ করি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ আমরা যোগ করে যেটি পাবো, সেখান থেকে আমরা সমাপনী মজুদ বাদ দিলে আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলি, আমি যদি এখানে দেখাতে চাই তোমাদের এখন যে আমি প্রয়োগ ক্ষেত্রটাকে একটু দেখাবো, তখন আমি যেটা করব প্রিয় শিক্ষার্থী, আমরা সমাপনী মজুদের পরিমাণ পেয়ে গেলাম 30,000 টাকা। এখন আমরা প্রথমে যদি আয় বিবরণী তৈরি করি, আয় বিবরণী আমি কিছু আনুষঙ্গিক অথবা কাল্পনিক ফিগার এখানে ইউজ করব। মনে করো আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। বিক্রিত পণ্যের ব্যয় আমরা নির্ণয় করলাম। এই বিক্রিত পণ্যের ব্যয়ে প্রথমে আমরা দিই, যদি অঙ্কে থাকে প্রারম্ভিক মজুত পণ্য আমরা ধরে নিলাম প্রিয় শিক্ষার্থী তার পরিমাণ হলো 30,000 টাকা যোগ নেট ক্রয়, আমি ক্রয় না বলে সরাসরি বলে দিলাম প্রিয় শিক্ষার্থী, নেট ক্রয়ের পরিমাণ হলো আমাদের সাপোজ মনে করো 1 লক্ষ টাকা। অন্যান্য প্রত্যক্ষ খরচ মজুরি সহ অন্যান্য প্রত্যক্ষ খরচ প্রিয় শিক্ষার্থী আমরা ধরে নিলাম 20,000 টাকা। তাহলে আমরা যেটি পেয়ে যাই, লক্ষ্য করে দেখো, আমরা পেয়ে গেলাম 1,50,000 টাকা। কত পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী? 1,50,000 টাকা আমরা পেয়েছি। এখন এখান থেকে আমরা যেটি করব, বাদ সমাপনে মজুদ পণ্য যেটি আমরা 1 নাম্বার সমন্বয়ে দিয়েছি প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে, সেটি দিয়েছি আমরা কত? 30,000 টাকা। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম 1,20,000 টাকা। অর্থাৎ আমরা যে জাবেদাটা করেছিলাম, তোমাদের নিঃসন্দেহে মনে আছে যে সমাপনী মজুদ ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ নেট ক্রয় থেকে বাদ দিলাম, দিয়ে আমরা পেয়ে গেলাম বিক্রিত পণ্যের ব্যয়। এখন আরেকটি থাকলো যেটি আমি যখন সম্পত্তি করব, অর্থাৎ হলো আর্থিক অবস্থার বিবরণী করব প্রিয় শিক্ষার্থী, আর্থিক অবস্থার বিবরণী করব। মনে করো আমরা আর্থিক অবস্থার বিবরণের একটা দাগ টেনে নিলাম, এখানে দিয়ে দিলাম সম্পত্তি সমূহ। এই সম্পত্তি সমূহ কোলন ড্যাশ দিয়ে আমি আবারও দিব চলতি সম্পত্তি দিয়ে কোলন ড্যাশ দিয়ে প্রথমে দিলাম অন্যান্য যদি আমাদের চলতি সম্পদ থাকে তার সঙ্গে দিলাম সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী, এটি নিয়ে আর তোমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না, এবং এটা নিয়ে তোমাদের প্রয়োগ ক্ষেত্র নিয়েও কোনো কথা নেই। আর আমরা কি করলাম প্রথমে, তাহলে সমাপনী মজুদ প্রথমে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করব, তখন নেট ক্রয় থেকে সেটিকে বাদ দিব। প্রশ্নটা আছে স্যার যে এখানে প্রারম্ভিক মজুদ আছে, প্রারম্ভিক মজুদ অঙ্কের জন্য ম্যান্ডেটরি নয়, অঙ্কে থাকলে আমরা সেটিকে প্রয়োগ করব, না থাকলে আমরা প্রয়োগ করব না। কিন্তু নেট ক্রয় নিঃসন্দেহে অবশ্যই থাকবে, এবং সেই নেট ক্রয় থেকে আমরা সমাপনী মজুদ বাদ দিয়ে আমরা পেয়ে যাব কি পেয়ে যাব প্রিয় শিক্ষার্থী? বিক্রিত পণ্যের ব্যয়। এখানে আরেকটি কথা তোমাদের বলা দরকার, সেটি হলো প্রত্যক্ষ খরচ, যেটিকে আমরা বলি মজুরি, আমদানি শুল্ক, ডক চার্জ থেকে শুরু করে অন্যান্য প্রত্যক্ষ খরচ যদি থাকে সেটিও থাকবে এমনটিও না, সেটাও কারবারের জন্য বাধ্যতামূলক নয়। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা 2 ধরনের প্রতিষ্ঠানের হিসাব তৈরি করে থাকি, একটি হলো আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, আরেকটি হলো উৎপাদনকারী প্রতিষ্ঠান। উৎপাদনকারী প্রতিষ্ঠান হলে সেখানে মজুরি ম্যান্ডেটরি হয়ে থাকে, আর ব্যবসায়িক প্রতিষ্ঠান হলে সেখানে মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ থাকতেও পারে, নাও পারে। প্রশ্নটি হলো থাকলে আমরা দিব, না থাকলে আমরা তার প্রয়োগ দেখাবো না। আমি বিশ্বাস করি যে 1 নাম্বার সমন্বয় দাখিলা নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন নেই। আমরা 2 নাম্বার সমন্বয় দাখিলা যদি দেখতে যাই প্রিয় শিক্ষার্থী, তোমরা স্লাইড সহ একটু লক্ষ্য করে দেখো, আমরা দেখাই দিয়েছি সমাপনী মজুদের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে 6,000 টাকা, এবং বীমা কোম্পানি 60% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে, আগেরটাতে 1 নম্বরে ছিল শুধু সমাপনী মজুদ পণ্য, এখন যেটি দেখা যাচ্ছে আমাদের যে
এখানেও সমাপনী মজুদ পণ্য আছে। কত টাকা সমাপনী মজুদ পণ্য আছে? আমার বলা হচ্ছে সমাপনী মজুদের মধ্যে আগুনে বিনিষ্ট অন্তর্ভুক্ত আছে ৬,০০০ টাকা। আমরা ধরেই নিলাম যে আগেরটাও সমাপনী মজুদ পণ্য ৩০,০০০ টাকা, এখানেও সমাপনী মজুদের মধ্যে আগুনে বিনিষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে ৬,০০০ টাকা। আমরা এখানেও ধরে নিলাম যে সমাপনী মজুদের পরিমাণ ৩০,০০০ টাকা, যার মধ্যে আগুনে বিনিষ্ট অন্তর্ভুক্ত আছে আমাদের ৬,০০০ টাকা। বীমা কোম্পানির প্রয়োগটাকে আমরা একটু পরে দেখব প্রিয় শিক্ষার্থী। আমাদের এই জাবেদাটাকে যদি আমরা করতে যাই, আগের জাবেদাটা আমরা কি করলাম প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে? সমাপনী মজুদ ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। সেকেন্ড জাবেদা যেটি আমরা সেকেন্ড, এখানে দুটো জাবেদা হবে। আমরা পাশাপাশি একটু জাবেদাও শিখব এবং জাবেদার সাথে সাথে অঙ্কের প্রয়োগগুলো আমরা শিখে নিব প্রিয় শিক্ষার্থী। আমরা দুইয়ের ক যদি জাবেদা করতে চাই, সেটি হলো আমরা লিখে দিলাম সমাপনী মজুদ হিসাব ডেবিট, সমাপনী মজুদ হিসাব ডেবিট, অস্বাভাবিক ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, মনে আছে আগের জাবেদায় আমরা কি করেছিলাম? আমরা আগের জাবেদাই করেছিলাম সমাপনী মজুদ হিসাবকে ডেবিট করেছিলাম, ক্রয়টাকে ক্রেডিট করেছিলাম। এখানে যেটা করলাম প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করে দেখো, সমাপনী মজুদকে আমরা ডেবিট করলাম, অস্বাভাবিক ক্ষতিটাকে আমরা ডেবিট করলাম এবং ক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করলাম। তোমরা চাইলে একটি জাবেদাটাকে ভেঙে দুটো করতে পারো। সেটি কেমন করতে পারো? সমাপনী মজুদ ডেবিট, ক্রয় ক্রেডিট, আবারও আমাদের অস্বাভাবিক ক্ষতি হিসাব বা আগুনে বিনিষ্ট পণ্য হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ কত দিব? আমার সমাপনী মজুদের পরিমাণ ৩০,০০০ টাকা, যার মধ্যে আগুনে বিনিষ্ট আছে ৬,০০০ টাকা, তাহলে সেখানে থাকলো আমাদের ৩৪,০০০ টাকা। আগুনে বিনিষ্ট পণ্য আমাদের ৬,০০০ টাকা। লক্ষ্য করে দেখো আমাদের ৩০,০০০-এর মধ্যে তাহলে ৬ বাদ দিলে ২৪,০০০ টাকা। আমার সমাপনী মজুদের পরিমাণ পেয়ে গেলাম আমি, দেখো লক্ষ্য করে ৩০,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো যে আমরা দিয়েছে আমাদের সমন্বয় দাখিলা কি করেছি আমরা ২ নম্বরে, যেটা বলছি যে আমরা সমাপনী মজুদ এখানেও ধরে নিলাম ৩০,০০০ টাকা, যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে আমাদের ৬,০০০ টাকা। আমরা এই দুটোকে ভেঙে তাহলে সমাপনী মজুদের মধ্যে যেহেতু আগুনে বিনষ্ট অন্তর্ভুক্ত আছে, যার জন্য সমাপনী মজুদ থেকে আগুনে বিনষ্টটাকে বাদ দিলে আমার থাকলো ৩০,০০০ থেকে যদি ৬,০০০ টাকা বাদ দিই, প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ আমরা পেয়ে যাই ৬,০০০ টাকা। এবং অস্বাভাবিক ক্ষতি আমাদের অর্থাৎ আগুনে বিনষ্ট হয়েছে আমাদের ৬,০০০ টাকা, দুটো যোগ করে ক্রয় থেকে বাদ দিব আমরা ৩০,০০০ টাকা। এখন লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমি যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করব, তখন সমাপনী মজুদ আমরা এখানে জাবেদা করেছি কত টাকা, আগে বাদ দিয়েছিলাম ৩০,০০০ টাকা, কিন্তু এখন আমরা বাদ দিব কত টাকা প্রিয় শিক্ষার্থী? আমরা এখন বাদ দিব ২৪,০০০ টাকা। ২৪,০০০ টাকা যদি বাদ দিই, তাহলে আমরা যদি বিয়োগ করি, তাহলে লক্ষ্য করে দেখো আগে যেখানে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় ছিল ১,২০,০০০ টাকা, এখন বিক্রিত পণ্যের পরিমাণ ব্যয় হয়ে গেল আমাদের ১,২৬,০০০ টাকা। ঠিক একইভাবে আমি যখন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব প্রিয় শিক্ষার্থী, তখন আমরা সমাপনী মজুদ পণ্য হিসাবে ৩০,০০০ টাকা না দেখিয়ে আমরা এইখানে দেখাই দিব ২৪,০০০ টাকা। কত টাকায় দেখাই দেব প্রিয় শিক্ষার্থী? আমরা দেখাই দিলাম ২৪,০০০ টাকা। অর্থাৎ এটি হলো আমাদের প্রয়োগ ক্ষেত্র। আমি একসঙ্গে দেখো লক্ষ্য করে, তবে পুরো প্রয়োগটা আমরা এখনো করিনি প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে। আমরা শুধু কি করলাম, সমাপনী মজুদের প্রয়োগটা দেখালাম। এখন সেকেন্ড প্রয়োগটা যেখানে যাব প্রিয় শিক্ষার্থী, আগুনে বিনষ্ট। আগুনে বিনষ্টের সাথে একটি কথা আছে, লক্ষ্য করে দেখো তোমরা স্লাইড শয়ে, বীমা কোম্পানি ৬০% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। আমরা জানি ৬,০০০ টাকার ৬০% যদি আমরা করে থাকি, তাহলে পেয়ে যাই ৩,৬০০ টাকা প্রিয় শিক্ষার্থী। অর্থাৎ আগুনে আমার পুড়ে গেছে ৬,০০০ টাকার পণ্য, বীমা কোম্পানিগুলো
3,600 টাকা দিতে সম্মত হয়েছে। আমার প্রশ্নটি হলো, আমার আগুনে বিনষ্ট হয়েছে, আবার ভালো করে একটু লক্ষ্য করো, আগুনে বিনষ্ট হয়েছে আমার 6,000 টাকার পণ্য, বীমা কোম্পানি দিতে সম্মত হয়েছে আমার 60% 3,600 টাকার পণ্য। অর্থাৎ তাহলে ক্ষতিপূরণ দিতে আর রাজি হলো না কত টাকা। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখন সেই 6,000 থেকে 3,600 টাকা বাদ দিই, আমরা পেয়ে যাই 2,400 টাকা। এটা এখনো আমার ক্ষতি থেকে গেল, অর্থাৎ এই ক্ষতিটা বীমা কোম্পানি দিতে রাজি হয় নাই। এখন এটিকে কি করব আমরা? বিশদ আয় বিবরণীতে দেখো, আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় আমরা সমাপনী মজুদ বাদ দিয়েছি 24,000 টাকা, আমরা বীমা দাবি পেয়ে গেলাম 3,600 টাকা। এই 3,600 টাকা আমরা চলতি সম্পদে লিখে দিব, বীমা দাবি 3,600 টাকা। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, আমার টোটাল 30,000 টাকা, তার মধ্যে সমাপনী মজুদ হিসেবে আমরা দিয়েছি 24,000 টাকা, বীমা দাবি দিলাম 3,600 টাকা। এখনো অবশিষ্ট রয়ে গেল আমার 2,400 টাকা। এই 2,400 টাকার প্রয়োগটা আমরা কি করব? বিশদ আয় বিবরণে আমরা যেটি বললাম যে নিট লাভ বা নিট ক্ষতি তৈরি করতে গেলে, প্রিয় শিক্ষার্থী তোমাদের নিঃসন্দেহে মনে আছে আমরা কি বলেছি? আমরা বলেছি যে প্রথমে আমরা নেট বিক্রয় বের করব, নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পেয়ে যাব আমরা মোট লাভ। সেই মোট লাভের সাথে পরিচালন আয় যোগ করব, পরিচালন ব্যয় সমূহ বিয়োগ করে পেয়ে যাব আমরা পরিচালন মুনাফা। সেই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করব এবং অপরিচালন ব্যয়টাকে আমরা কি করব প্রিয় শিক্ষার্থী? বিয়োগ করব। অর্থাৎ এখন এই যে 2,400 টাকা আমাদের যেটা থাকলো সেটাকে অপরিচালন ব্যয় হিসাবে আমরা বিশদ আয় বিবরণীতে দেখাই দিব। কেমন করে দেখাই দিব? আমরা বিশদ আয় বিবরণীতে সাপোজ আমরা মনে করো পেয়ে গেলাম পরিচালন মুনাফা, মনে করো আমি একটু জাস্ট তোমাদের দেখাচ্ছি, পরিচালন মুনাফা আমাদের 30,000 টাকা যোগ অপরিচালন আয়। অপরিচালন আয়ের মধ্যে সেটি প্রাপ্ত কমিশন হতে পারে, প্রাপ্ত বাট্টা হতে পারে, চালানি কারবার হতে মুনাফা হতে পারে, বা অন্যান্য অকারবারি বিনিয়োগের সুদ হতে পারে। সেগুলো দিয়ে আমরা মনে করো পেয়ে গেলাম 10,000 টাকা। তাহলে টোটাল পেয়ে গেলাম আমরা 40,000 টাকা বাদ অপরিচালন ব্যয় কোলন ড্যাশ দিয়ে আমরা এখন যেটা দেখলাম, মনে করার অন্যান্যটা যদি থাকে দিলাম, না থাকলে এখন যে আগুনে বিনিষ্টটা প্রিয় শিক্ষার্থী এখানে আমরা লিখব, আমরা এইখানে কি দিয়েছি তোমাদের নিঃসন্দেহে মনে আছে, অস্বাভাবিক ক্ষতি, ইনার কলামে বা 1 নাম্বার কলামে দিব আমরা 6,000 টাকা বাদ বীমা দাবি 60%, দ্যাট ইজ 3,600 টাকা। থাকলো আমার অপরিচালন ব্যয় হিসাবে আমরা বিশদ আয় বিবরণীর ডেবিট পার্শ্বে প্রদর্শন করলাম 2,400 টাকা। এখন যদি আমরা বাদ দিই তাহলে নেট ক্ষতি, নেট লাভ আমরা পেয়ে যাব 37,600 টাকা। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করতে হবে আমাদের যে আমরা কি করলাম, প্রয়োগটা লক্ষ্য করে দেখো। 2 নাম্বার সমন্বয় নিয়ে আমরা কথা বলতেছি প্রিয় শিক্ষার্থী। সেখানে যেটি আছে আমাদের যে সমাপনী মজুদের পরিমাণ মনে করেছিলাম 30,000 টাকা, যার মধ্যে আগুনে বিনিষ্ট পণ্য আছে আমাদের 6,000 টাকা। তাহলে আমরা প্রকৃত সমাপনী মজুদ হলো আমাদের 24,000 টাকা। সে 24,000 টাকাকে আমরা কি করেছিলাম, নিট ক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় একবার বিয়োগ করেছিলাম এবং চলতি সম্পদ হিসেবে সে সমাপনী মজুদ হিসেবে আমরা 24,000 টাকাকে আবার স্থানান্তর করেছি। আর আগুনে বিনষ্ট যেটা হয়েছে সেটাকেও আমরা ক্রয় থেকে বাদ দিয়েছি প্রথমে 6,000 টাকা। সেকেন্ডলি যেটি আমরা করেছি প্রিয় শিক্ষার্থী সেটি হলো আমাদের এই বীমা দাবির মধ্যে যতটুকু এই অস্বাভাবিক ক্ষতির মধ্যে যতটুকু আমার বীমা দাবি আছে অর্থাৎ 60%, 3,600 টাকা, সেটাকে আমরা দিলাম চলতি সম্পদ হিসাবে। এবং যেটি কোম্পানি ক্ষতিপূরণ দিতে সম্মত হয়নি 2,400 টাকা, সেটিকে আমরা বিশদ আয় বিবরণীর অপরিচালন ব্যয় হিসাবে আমরা আউটার কলামে দিয়ে দিলাম 2,400 টাকা। আমার সমাপনী মজুদ, আগুনে বিনিষ্ট এবং বীমা দাবি তিনটারই প্রয়োগ ক্ষেত্র সম্পন্ন হলো।
আশা করি আমাদের আর কোনো সমস্যা নেই। আমরা 3 নম্বরে যাব। প্রিয় শিক্ষার্থী, 3 নাম্বার সমন্বয়ে যদি যাও, আমার বিশ্বাস সমাপনী, মওজুদ, আগুনে, বিনিষ্ট, এটা নিয়ে তোমাদের মধ্যে এতদিন যে দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটা হয়তো আর থাকবে না। 3 নম্বরে যেটি আছে দেখো, মোট অনাদায়ী পাওনার পরিমাণ 12,000 টাকা এবং অনাদায়ী পাওনার পরিমাণ 3,000 টাকা দ্বারা হ্রাস করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটু ধরে নিয়ে অঙ্কগুলো করব। সেটি হলো, আমরা ধরে নিলাম মোট অনাদায়ী পাওনার পরিমাণ হলো আমাদের 12,000 টাকা। তাহলে নিঃসন্দেহে রেওয়া মিলের ডেবিট দিকে কিছু রেওয়া মিল অনাদায়ী পাওনা ছিল এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ 2,000 টাকা দ্বারা হ্রাস করতে হবে। মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, এই এন্ট্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই এন্ট্রিটাকে একটু সাজাই নিব, যেহেতু এখানে রেওয়া মিল আমরা দিয়ে অঙ্ক করতেছি না, যার জন্য ওই এন্ট্রিটাকে আমরা এইভাবে একটু সাজাই নিব প্রিয় শিক্ষার্থী। সেটি কি তোমরা লক্ষ্য করে দেখো। আমরা বললাম মোট অনাদায়ে যেটি আমাদের সমন্বয় দেওয়া আছে, অনাদায়ী পাওনার পরিমাণ 12,000 টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতে, আমি একটু যোগ করে তোমাদের সাথে দিচ্ছি, অনাদায়ী পাওনা সঞ্চিতে 2,000 টাকা দ্বারা, আমি ওখানে হ্রাস আছে, আমি দুটোই প্রয়োগ দেখাবো তোমাদের, হ্রাস অবলিক বৃদ্ধি করতে হবে রেওয়া মিলে অনাদায়ী পাওনা, সাপোজ মনে করো 7,000 টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা রেওয়া মিলের ক্রেডিট দিকে দেওয়া আছে, সাপোজ মনে করো 10,000 টাকা। 10,000 টাকা এইটি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী। ও দুটোর সাথে আমরা আরেকটু এন্ট্রি যোগ করে নিলাম। কি করলাম, যে মোট অনাদায়ী পাওনার পরিমাণ হবে 12,000 টাকা, যেটি সমন্বয়ে দেওয়া আছে, এবং অনাদায়ী পাওনা সঞ্চিতিকে 2,000 টাকা দ্বারা হ্রাস করতে বলা হয়েছে। আমি দুটোই দেখালাম, বৃদ্ধি অথবা হ্রাস করতে হবে। রেওয়া মিলে অনাদায়ী পাওনা যেটি রেওয়া মিলে ডেবিট দিকে দেওয়া আছে, সাপোজ মনে করো 7,000 টাকা, এবং আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে কত টাকা, আমাদের 10,000 টাকা। এর সাথে আরেকটি যোগ করলাম, বিবিধ দেনাদার আছে প্রিয় শিক্ষার্থী, মনে করো 40,000 টাকা। একটু লক্ষ্য করো, অনেকগুলো এন্ট্রি আমরা যোগ করেছি, যেখানে মোট অনাদায় সমন্বয়ে বলা হচ্ছে মোট অনাদায়ী পাওনার পরিমাণ হবে 12,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ 2,000 টাকা দ্বারা হ্রাস অথবা বৃদ্ধি করতে হবে। রেওয়া মিলের ডেবিট দিকে অনাদায়ী পাওনার পরিমাণ দেওয়া আছে 7,000 টাকা, ক্রেডিট দিকে অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটিকে আমরা পুরাতন সঞ্চিতি বলি, সেটির পরিমাণ দেওয়া আছে আমাদের 10,000 টাকা, এবং রেওয়া মিলের ডেবিট দিকে দেনাদারের পরিমাণ চলতি সম্পদ হিসেবে দেখা আছে আমাদের 40,000 টাকা। এখন প্রশ্নটা হলো যে প্রয়োগ ক্ষেত্রটা আমরা করে নিব। আমরা জাবেদাও করব, তার প্রয়োগ ক্ষেত্র করে নিব প্রিয় শিক্ষার্থী। আমরা জানি অনাদায়ী পাওনা কাকে বলে, যে অনেক টাকাটা দেওয়ার পরেও বাকিতে যে পরিমাণ পণ্য বা সেবা আমরা বিক্রয় করি, বাকিতে, মনে রাখতে হবে, বাকি বা ধারে পণ্য বা পণ্য প্রদান করলে, পণ্য বিক্রয় করলে বা সেবা প্রদান করলে দেনাদার বা প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। সে প্রাপ্য হিসাবের সবটুকু আদায়যোগ্য নয়, যেইটুকু আমরা হাজারো প্রচেষ্টা গ্রহণ করার ফলেও আর আদায় করতে পারি না, সেটাকে আমরা বলি অনাদায়ী পাওনা। তো সেই অনাদায়ী পাওনার জাবেদা যদি আমরা করি প্রিয় শিক্ষার্থী, তাহলে অনাদায়ী পাওনার জাবেদা আমরা যেটি পাই, অনাদায়ী পাওনার জাবেদা পাই আমরা সংক্ষেপ লিখতেছি, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। আমাদের লক্ষ্য করে দেখো, 5,000 টাকা। কেন একটু লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে মোট 12,000 টাকা হবে। অনাদায়ী পাওনার পরিমাণ মোট হবে 12,000 টাকা। রেওয়া মিলে আগে থেকে দেওয়া আছে কত টাকা, আমার
7,000 টাকা। তাহলে নতুন করে আরো তৈরি করতে হবে কত অনাদায়ী পাওনা এই বছর হবে, অর্থাৎ হলো যেটি নিশ্চিত হয়ে গেছে আরো 5,000 টাকা। এবং এখন আমার যেটি কাজ, তাহলে নতুন সঞ্চিতির জাবেদাটা আমরা একটু করে নিই। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আমাকে যেটিকে বলা হয়েছে লক্ষ্য করো, 2,000 টাকা দ্বারা যদি আমি বৃদ্ধি বলি, ভালো করে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, 2,000 টাকা দ্বারা যদি বৃদ্ধি বলি তাহলে টাকার পরিমাণ আসবে আমাদের 12,000 টাকা। কেমন করে পাবো? পুরাতন সঞ্চিতি আছে 10,000 যোগ 2,000 সমান 12,000 টাকা। আর যদি 2,000 টাকা দ্বারা আমরা হ্রাস করতে বলি, প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে, তখন জাবেদা একই হবে, শুধু টাকার পরিমাণ 12,000 টাকার জায়গায় হয়ে যাবে ডেবিট দিকেও 8,000 টাকা, ক্রেডিট দিকেও আমার 8,000 টাকা। এই ডেবিট ক্রেডিটে 8,000 টাকা আমরা কেমন করে পেয়ে যাব প্রিয় শিক্ষার্থী? অর্থাৎ 10,000 মাইনাস 2,000। লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, যদি হ্রাস বলে তাহলে বিয়োগ করব, যদি বৃদ্ধি বলে তাহলে আমরা যোগ করব। আমি আবারও বলি, যদি হ্রাস করতে বলে তাহলে আমরা বিয়োগ করব, যদি বৃদ্ধি করতে বলে তাহলে আমরা যোগ করব। প্রশ্নটি হলো কার সঙ্গে যোগ করব বা কার সঙ্গে বিয়োগ করব। মনে রাখতে হবে রেওয়া মিলের ক্রেডিট দিকে যে পুরাতন সঞ্চিতি আছে সেই সঞ্চিতির সাথে আমরা যোগ বা বিয়োগ করব। যার জন্য লক্ষ্য করে দেখো, রেওয়া মিলের ক্রেডিট দিকে আমার পুরাতন সঞ্চিতি দেওয়া আছে 10,000 টাকা। যদি বৃদ্ধি বলে, যত টাকা বৃদ্ধি বলবে তত টাকা ওই সঞ্চিতির সাথে ওই যোগ করে আমার নতুন সঞ্চিতির বা সন্দেহজনক সঞ্চিতির পরিমাণ হয়ে যাবে 12,000 টাকা অথবা 8,000 টাকা। এখন আমরা জাবেদাটা করলাম, বাট প্রয়োগ ক্ষেত্রটা আমরা কি করব প্রিয় শিক্ষার্থী? প্রয়োগ ক্ষেত্র হলো বিশদ আয় বিবরণীতে যখন আমরা করব, আমি দেখাই দিচ্ছি তোমাদের। আয় বিবরণী যখন আমরা করব, আয় বিবরণী যখন আমরা করব প্রিয় শিক্ষার্থী, তখন যেটি করব সেটি হলো অনাদায়ী পাওনা। আমরা প্রথমে দিব রেওয়া মিলের ডেবিট দিকে যেটি দেওয়া আছে 7,000 টাকা, সেই অনাদায়ী পাওনাকে দিলাম 7,000 যোগ নতুন অর্থাৎ চলতি বছরের অনাদায়ী পাওনা। আমার নতুন করে যে অনাদায়ী পাওনা হলো 5,000, টোটাল হলো লক্ষ্য করে দেখো 12,000, যেটি সমন্বয়ে আমাদের বলা আছে যে মোট অনাদায়ী পাওনার পরিমাণ হবে 12,000। সেই 12,000 টাকাকে আমরা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থী। যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা সন্দেহজনক সঞ্চিতি, যেটা এই বছরের সম্ভাব্য তৈরি করতে হবে, সেটির পরিমাণ আমরা 12,000ই ধরলাম অথবা 8,000 হইছি ভারিও লাইক। যদি হ্রাস বলে তাহলে 8,000, আর বৃদ্ধি যদি বলে তাহলে হবে 12,000। লক্ষ্য করে দেখো আমরা পেয়ে গেলাম 12 12 24,000 বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটি আমাদের রেওয়া মিলের ক্রেডিট দিকে দেওয়া আছে 10,000 টাকা। আমরা বিশদ আয় বিবরণের 2 নাম্বার টাকার ঘরে পার করে দিব 14,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এটি হলো আমাদের প্রয়োগ ক্ষেত্র। আর যদি আমরা 8,000 টাকা ধরতাম তাহলে 12 আর 8 20,000, 20,000 থেকে 10 বাদ দিলে এখানে 14,000-এর জায়গায় হয়ে যেত আমার 10,000 টাকা। এটি হলো আমাদের লাভ লোকসান হিসেবে আমরা প্রয়োগ দেখালাম। আর্থিক অবস্থার বিবরণীতে যে আমরা কি করব প্রিয় শিক্ষার্থী? আর্থিক অবস্থার বিবরণীতে যে আমরা যেটা করব একটু মনে রাখতে হবে, সেটা করব আমরা, সেটা কি করব? আমরা মনে করো দুটো টাকার ঘর করলাম, সেটি করব প্রথমে দিব বিবিধ দেনাদার, দেনাদার অথবা প্রাপ্য হিসাব। আমার রেওয়া মিলে যেটি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী 40,000 টাকা বাদ অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনা তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করতে হবে আমার 12,000 টাকা, বাট আমরা প্রয়োগ করব কতটুকু? এই যে আমরা জাবেদা করেছি কতটুকু টাকার? 5,000 টাকা, অথবা নতুন যোগ করলাম এই বছরের কত টাকা? 5,000 টাকা, সেটি বিয়োগ করব 5,000, পেয়ে গেলাম আমরা 35,000 বাদ চলতি বছরের অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি, যেটি আমরা বৃদ্ধি দ্বারা করেছি 12,000 টাকা এবং হ্রাস দ্বারা করেছি আমরা 8,000 টাকা। আমরা বৃদ্ধিটা ধরেই করলাম 12,000 টাকা, হ্রাস ধরে করলে হতো আমাদের 8,000 টাকা।
তাহলে বাদ দিলে হলো আমার 3-0-3-2, অর্থাৎ নিট দেনাদারের পরিমাণ আমার চলে আসলো প্রিয় শিক্ষার্থী 23,000 টাকা, যেটি আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ হিসেবে আমার চলে যাবে 23,000 টাকা। আর যদি আমরা 8,000 টাকা সন্দেহজনক সঞ্চিতি ধরি, তখন আমার যেটি হবে 35 থেকে 8,000 টাকা বাদ দিলে আমার চলে যাবে, অর্থাৎ এইখানে যদি আমার 10,000 টাকা হয় তাহলে ওখানে হয়ে যাবে 27,000 টাকা। অর্থাৎ হলো এইখানে আমরা যে সঞ্চিতি ধরবো, এখানে 12,000 টাকা ধরলে এখানেও 12,000 টাকা বাদ দিতে হবে, এখানে 8,000 টাকা ধরলে আমাকে এখানেও 8,000 টাকা বাদ দিতে হবে, তখন এটাই হয়ে যেত আমাদের 27,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় এটি নিয়ে আর কোনো তোমাদের প্রশ্ন নেই। তবে আরেকটি কথা একটু বলা আছে, যদি অনাদায়ী যদি বলেন নতুন সঞ্চিতি এত টাকায় উন্নীত করতে হবে, ভালো করে মনে রাখতে হবে। যদি বলতো নতুন সঞ্চিতি 2,000 টাকায় উন্নীত করতে হবে অথবা 2,000 টাকায় রাখতে হবে, তখন নতুন সঞ্চিতি আর যোগ বিয়োগ না করে যেই টাকায় রাখতে পারবে ওইটাই নতুন সঞ্চিতি। অর্থাৎ তখন এখন আমরা যেটি করলাম 8,000 বা 12,000, তখন নতুন সঞ্চিতি হতো আমাদের 2,000 টাকায়, অথবা যদি বলতো যে 20,000 টাকায় উন্নীত করো তাহলে 20,000 টাকাই হতো, যদি বলতো 12,000 টাকায় উন্নীত করো তাহলে 12,000 টাকাই হতো। যেটি বলবে আমাদের অ্যাজ পার ডিরেকশন, সে মোতাবেক আমরা তার কাজ করব বা প্রয়োগ করব। আমরা 4 নম্বর সমন্বয়ে একটু যেতে চাই প্রিয় শিক্ষার্থী, যেটি বলা হচ্ছে সাধারণ সঞ্চিতি তহবিলে 25,000 টাকা, লভ্যাংশ সমতাকরণ তহবিলে 12,000 টাকা স্থানান্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি সংরক্ষিত আয়ের যখন বিবরণী তোমাদের কিছুক্ষণ আগে পড়ালাম, তখন তোমাদের নিঃসন্দেহে বলেছি এগুলো হলো বন্টন সমূহ, অর্থাৎ এগুলো আমাদেরকে সংরক্ষিত আয় নির্ণয় করতে গেলে বাদ দিতে হয়। কোনগুলো বাদ দিতে হয়? ওই সমস্ত তহবিল, সৃষ্ট তহবিল যেগুলো কোথায় থেকে সৃষ্টি হয়? নিট মুনাফা থেকে সৃষ্টি হয়। নিট মুনাফার পরিমাণ একটু মনে রাখতে হবে। এখানে আমাদের সঞ্চিতি তহবিলে বলা হচ্ছে 25,000 টাকা এবং লভ্যাংশ সমতাকরণ তহবিলে 12,000 টাকা স্থানান্তর করতে হবে, অর্থাৎ তহবিল তৈরি করতে হবে 25 আর 12 37,000 টাকা। এখন একটি প্রশ্ন আছে, আমাদের মুনাফা যদি পর্যাপ্ত হয় তখন আমরা যে কোনো মুহূর্তে এই তহবিলগুলো তৈরি করতে পারি। আর মুনাফা যদি আমাদের পর্যাপ্ত না হয় তখন আমরা চাইলেও এই তহবিল তৈরি করতে পারবো না। কেমন? যদি মনে করো যে আমাদের নিট মুনাফার পরিমাণ 35,000 টাকা, আমি আবারও বলি প্রিয় শিক্ষার্থী, আমরা ধরে নিলাম যে একটি আর্থিক বছরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে আমরা নিট মুনাফার পরিমাণ পেয়ে গিয়েছি 35,000 টাকা, কিন্তু আমার তহবিল তৈরি করতে বলতেছে দুটো মিলে 37,000 টাকা। তোমার মধ্যে প্রশ্ন আসতেই পারে যে স্যার, যে কোনো একটা তহবিল তো আমরা তৈরি করতে পারি, হয় 25,000 টাকার অথবা 12,000 টাকার। যদি তহবিল তৈরি করতে বলে তাহলে বিচ্ছিন্নভাবে কোনো তহবিল তৈরি করা যাবে না, একসঙ্গে পুরোটাই তহবিল তৈরি করতে হতে পারে। অর্থাৎ আমার এখানে প্রশ্নটি হলো যে আমি যদি তহবিল তৈরি করতে চাই তাহলে নিট মুনাফার পরিমাণ, অর্থাৎ কর পরবর্তী যে নিট মুনাফার পরিমাণ কমপক্ষে 37,000 টাকা হতে হবে, তবেই আমরা এই তহবিলগুলো তৈরি করতে পারি। আর এই তহবিলগুলো তৈরি করলে সাধারণ সঞ্চিতি তহবিলে প্রশ্নটা রাখে, এই তহবিল আমরা তৈরি করি কখন? নিট মুনাফার করার পরে। তাহলে আমরা ক্লিয়ার যে নিট মুনাফা তৈরি করি কোথায় থেকে? বিশদ আয় বিবরণী থেকে। তাহলে বিশদ আয় বিবরণীতে আমরা আর এগুলো দেখাতে পারবো না, তাহলে দেখাতে পারবো কোথায়? সংরক্ষিত আয় বিবরণীতে। সংরক্ষিত আয় বিবরণীতে আমরা কি করব? বন্টন বা বিয়োগ সমূহ যেখানে আছে সেখানে গিয়ে প্রথমে যত প্রকার লভ্যাংশ আছে লভ্যাংশগুলো আগে দিয়ে দিব, তারপরে আমরা যেটা করব সেটি হলো আমি সংরক্ষিত আয় বিবরণীতে যেটি করব প্রিয় শিক্ষার্থী, সেটি হলো আমরা লিখলাম সংরক্ষিত আয় বিবরণী দিয়ে আমরা আগে যোগ বিয়োগ যে থাকে দিয়ে আমরা করলাম বন্টন সমূহ, দিয়ে আমরা দিলাম সাধারণ সঞ্চিতি তহবিল বা তহবিল স্থানান্তর আমাদের 25,000 টাকা, লভ্যাংশ সমতাকরণ তহবিলে 12,000 টাকা, যোগ করে টাকার 2 নাম্বার কলামে দিয়ে দিলাম আমরা 37,000 টাকা। প্রশ্নটি হলো, এটা হলো আমাদের সংরক্ষিত আয় বিবরণীতে আমরা প্রয়োগ দেখালাম। আমরা আর্থিক অবস্থার বিবরণীতে যে কি করব প্রিয় শিক্ষার্থী, আর্থিক অবস্থার বিবরণীতে গিয়ে এতক্ষণ তো আমরা সম্পদ দেখালাম, আমরা এখন দায় হিসাবে দেখাবো
মনে করো দায়ের দিকে গিয়ে আমরা ঠিক দুটো টাকার ঘর টানলাম, টেনে আমরা চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা নামে একটা কলাম টেনে দিয়ে দিলাম। সাধারণ সঞ্চিতি তহবিল যদি আগে থেকে থাকে রেওয়া মিলে, তখন আমরা দিব সাধারণ সঞ্চিতি তহবিল, সঞ্চিতি তহবিল মনে করো আগে থেকে আছে 15,000 টাকা, যোগ নতুন অর্থাৎ চলতি বছরের সাধারণ সঞ্চিতি তহবিল 25,000 টাকা, আমরা পার করে দিলাম 40,000 টাকা। একইভাবে লভ্যাংশ সমতাকরণ তহবিলে আমরা দিয়ে দিলাম 12,000 টাকা। 1 নাম্বার কলামে ওয়ার্কিংস করে 2 নাম্বার কলামে পার করে দিলাম 12,000 টাকা। এটি গেল। লক্ষ্য করে দেখো আমরা দায়ী পাশে এটা প্রদর্শন করলাম আর সংরক্ষিত আয়ের এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমার বিশ্বাস যে এই তহবিল তৈরি করা নিয়ে, সেটা লভ্যাংশ সমতাকরণ তহবিল হোক, প্রতিপূরণ তহবিল হোক, কল্যাণ তহবিল হোক, যৌথ বীমা তহবিল হোক, রাষ্ট্রপতির তহবিল হোক, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হোক, যে কোনো প্রকার তহবিল যদি সেটা নিট মুনাফা থেকে তৈরি হয়ে থাকে, তাহলে প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে সেটি অবশ্যই একবারে সংরক্ষিত আয় থেকে সেটিকে বাদ দিতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণী দায়ী পাশে গিয়ে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা বা সাদা সঞ্চিত যোগফলের সাথে সেটি যোগ বিয়োগ করে আমাকে দেখাই দিতে হবে। পরের সমন্বয়ে যদি যাই আমরা প্রিয় শিক্ষার্থী, 5 নাম্বার সমন্বয় যেটি আছে আমাদের পরের পাতায় যদি আমরা যাই, তাহলে আমরা পেয়ে যাব। আমরা আর একটা দুই একটা আলোচনা করে নিই, প্রশ্নোত্তর পর্ব যদি কোনো কিছু থেকে থাকে সেটা নিয়ে কথা বলবো। আয়কর সঞ্চিতির পরিমাণ হবে, এই এন্ট্রিটাই আজকে আমরা শেষ করব প্রিয় শিক্ষার্থী। আয়কর সঞ্চিতির পরিমাণ হবে 35,000 টাকা। প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে আমরা সমন্বয় নিয়ে কাজ করছি, তাহলে এই আয়কর সঞ্চিতির পরিমাণটা কোথায় থাকবে? সেটি রেওয়া মিলের থাকবে না, থাকবে সেটা কোথায়? সেটি থাকবে আমাদের সমন্বয়ে। প্রশ্নটি হলো রেওয়া মিলে যদি থাকে তখন তার প্রয়োগটা কি হবে? আগে এটা আমরা শিখে নিই। বিশদ বিবরণীতে, বিশদ আয় বিবরণীতে তোমাদের আমরা বললাম, বিশদ আয় বিবরণীতে যখন আমরা আয় বিবরণী তৈরি করব, তখন তোমাদের নিঃসন্দেহে মনে আছে আমরা আয় বিবরণী দিয়ে কর পূর্ব নেট মুনাফা পেলাম, মনে করো আমরা 75,000 টাকা, অর্থাৎ হলো নেট বিক্রয় থেকে বিক্রিত অন্যের ব্যয় বাদ দিলে পেলাম আমরা মোট লাভ। মোট লাভের সাথে পরিচালন আয় ব্যয় যোগ করে পেলাম পরিচালন মুনাফা। ওই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় ব্যয় যোগ করে আমরা পেয়ে গেলাম কর পূর্ব নিট মুনাফা। সাপোজ মনে করো আমি 75,000 টাকা বাদ আয়কর সঞ্চিতি যেটি রেওয়া মিলে আছে 35,000 টাকা, বাদ দিলে আমরা পেলাম কর পরবর্তী নেট মুনাফা। প্রিয় শিক্ষার্থী, এই কর পূর্ব নেট মুনাফা থেকে আয়করের পরিমাণ বাদ দিয়ে আমরা পেয়ে যাব কর পরবর্তী নেট মুনাফা। আর এটা একটি কাজ গেল, এটা কোথায় গেল? আমাদের বিশদ আয় বিবরণীতে। মনে রাখতে হবে সংরক্ষিত আয় বিবরণী নয়, কোথায়? এটি বিশদ আয় বিবরণীতে। আর সেকেন্ড কাজটি আমরা যেটি করব সেটি কোথায়? আর্থিক অবস্থার বিবরণীর দায় পার্শ্বে গিয়ে ওই যে চলতি দায় আর ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যেই আমরা দিয়ে দিব আয়কর সঞ্চিতি 35,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা সমন্বয়ের কাজটুকু শিখে নিলাম। কি করলাম? বিশদ আয় বিবরণীতে কর পূর্ব নেট মুনাফা থেকে বাদ যাবে এবং আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার কলামে এটিকে আমাদের আয়কর সঞ্চিতি বলে প্রদান করতে হবে। এখন প্রশ্নটি আসে আর সঙ্গে সঙ্গে, যদি আমাদের রেওয়া মিলে আয়কর থাকে তাহলে সেটির কি কাজ? রেওয়া মিলে যদি আয়কর থাকে, রেওয়া মিলে যদি আয়কর থাকে সেটি থাকবে রেওয়া মিলের ডেবিট পাশে। আয়কর সঞ্চিতি যদি থাকে তাহলে থাকবে সেটা আমাদের
ক্রেডিট দিকে। আমরা দুইভাবে কাজ করতে পারি। সংরক্ষিত যেটি রেওয়া মিলে থাকবে, আয়কর থাকুক অথবা আয়কর সঞ্চিতি থাকুক, সেটি আমরা সংরক্ষিত আয় যখন নির্ণয় করব, কি নির্ণয় করব প্রিয় শিক্ষার্থী? সংরক্ষিত আয় বিবরণী যখন আমরা নির্ণয় করব, আমি একটু দেখা দিই এটা। সংরক্ষিত আয় বিবরণী যখন থাকবে, তখন আমরা বন্টন বা বাদ যেটি আমরা করি, সেখানে যা দিব, মনে করো আয়কর 25,000 টাকা, বাদ আয়কর সঞ্চিতি 20,000 টাকা, আমরা পার করে দিলাম 5,000 টাকা সংরক্ষিত আয়ের বিয়োগ কলামে। প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে রেওয়া মিলে যে আয়কর এবং আয়কর সঞ্চিতি থাকবে, সেটিকে আমরা সংরক্ষিত আয় হিসাবে, সংরক্ষিত আয় তহবিলে আমরা স্থান। কোনো কোনো বইয়ে লক্ষ্য করে দেখবা এই পুরাতনের সাথে নতুনটা যোগ করে, পুরাতনটা আবার অর্থাৎ আয়করের সাথে নতুন আয়কর সঞ্চিতি যেটা চলতি বছরে সেটি যোগ করে পুরাতনটা আবার বাদ দিয়েও দেখানো হয়েছে। তবে এত ঝামেলা যদি তোমরা এড়াতে চাও, তাহলে যেটি রেওয়া মিলে থাকবে সেটিকে আমরা সরাসরি নিয়ে চলে যাব সংরক্ষিত আয় বিবরণীতে, যেখানে আমরা বন্টন বা বাদ দিব, তার সাথে যা প্রথমে দিব আয়কর 1 নাম্বার কলামে, বাদ আয়কর সঞ্চিতি সেখান থেকে বাদ দিয়ে 2 নাম্বার কলামে দিয়ে দিব 5,000 টাকা। অথবা তোমরা চাইলে এই আয়কর সঞ্চিতি সংরক্ষিত আয়ের সাথে যোগ আর আয়করটাকে বিয়োগ করলে ফলাফল আমাদের একই আসবে। এখন আমাদের প্রশ্নটা হলো, যদি সমন্বয়ে থাকে প্রিয় শিক্ষার্থী, তাহলে সমন্বয়ে যদি থাকে সেটিকে আমরা বিশদ আয় বিবরণে কর পূর্ব মুনাফা থেকে বাদ দিব এবং আর্থিক অবস্থার বিবরণীতে দায় পাশে প্রদর্শন করব। আর যদি রেওয়া মিলে দেওয়া থাকে, তাহলে কি থাকবে? ডেবিটটা ডেবিট পাশে লেগে ক্রেডিটটা বিয়োগ করে দিয়ে। এখন এমনটি যদি আসে যে 25,000 না হয় এখানে 30,000 টাকা, মনে রাখতে হবে যে আয়করই 25,000 টাকার, আয়কর সঞ্চিতি 30,000 টাকা, কোনো সমস্যা নাই। আমি টাকার আউটার কলামে যা বিয়োগ চিহ্ন দিলে আমার কোনো হয়ে যাবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই প্রিয় শিক্ষার্থী। তাহলে আমার বিশ্বাস যে আমরা আয়কর সঞ্চিতি নিয়েও কথা বললাম, সামনে আমরা ভিন্ন আরো অনেকগুলো সমন্বয় আছে সেগুলো নিয়ে কথা বলবো। এখন আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যাব, যে কোনো প্রশ্নোত্তর পর্ব আছে কিনা, শিক্ষার্থীদের কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমরা এখানে দেখতে পাবো না, সেইখানে আমরা একটু যাব যে কোনো প্রশ্নোত্তর পর্ব আমাদের আছে কিনা। যদি থাকে সেই প্রশ্নোত্তর পর্বগুলো নিয়ে আমরা কথা বলবো প্রিয় শিক্ষার্থী। আমরা প্রশ্নোত্তর পর্বে আমাদের একটু নিচে যদি নামি দেখি কোনো প্রশ্ন আছে কি, নেই প্রশ্ন। একটু উপরে, একটু উপরে, একটু উপরে কি লেখা সেটা, 30,000 টাকা নিকট দেনা 2,000 টাকা কিভাবে, আরেকবার প্লিজ। রেওয়া মিলের প্রাপ্য হিসাব দেওয়া আছে 35,500 টাকা, আমি তো 35,500 দিই নাই, আমি দিয়েছি 40,000 টাকা। আচ্ছা, আমি ওই প্রশ্নের শুরু থেকে এসে যার যতগুলো আছে তার ততগুলো আলোচনা করবো। একটু নিচে নামেন দেখি কি আছে। 2 নাম্বার জাবেদাটা পরে, জাবেদাটা নিচে আসেন দেখি। টাকার প্রশ্ন কই? প্রশ্ন রোল নাম্বার দিয়েছো, আর একটু নিচে নামেন দেখি। প্রশ্ন স্যার, হ্যাঁ স্যার, বিক্রয়ের মধ্যে 2,500 টাকার পণ্য বিক্রয় যা বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে বিক্রয় করা হয় এবং যা 25% লাভে বিক্রয় করা হয়েছিল, এখনো বিক্রয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, এই সমন্বয়টা কিভাবে করতে হবে? প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখো, আমাদের এটা বিক্রয় থেকে প্রথমে বাদ যাবে। আমি আবারও বলি, যেটি বিক্রয় থেকে বাদ যাবে, আমরা জানি যেটি বিক্রয় থেকে বাদ যাবে সেটা দেনাদার থেকেও বাদ যাবে। অর্থাৎ যেটা বিক্রয়ের মধ্যে যদিও এই সমন্বয় নিয়ে আমরা কাজ করিনি, তারপরেও তুমি যেহেতু প্রশ্ন করেছো, তোমার সাথে বলে দিচ্ছে 2,500 টাকা সেটি বিক্রয় থেকে, নেট বিক্রয় করার সময় বিক্রয় থেকে বাদ যাবে এবং দেনাদার থেকেও বাদ যাবে, এবং যেটি 25% লাভে বিক্রয় করা হয়েছিল। এখন এর ক্রয় মূল্যটা বের করতে হবে প্রিয় শিক্ষার্থী। ক্রয় মূল্যটা বের করতে গেলে আমাদের 2,500 ভাগ 125 গুণিত 100, আমরা কাটাকাটি যদি করি 5 25 125, 4 5 20, 5 5 25, আমরা পেয়ে যাব ক্রয় মূল্য 2,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, কত টাকা পেয়ে যাব আমরা? 25% লাভে যেহেতু এটা বিক্রয় করে 2,500 টাকা হয়েছে, সুতরাং এর ক্রয় মূল্য হলো আমাদের 2,000 টাকা। সেই 2,000 টাকা আমাদের সমাপনী মজুদের সাথে যোগ করতে হবে। আমার বিশ্বাস যে
এই সমন্বয় নিয়ে আর তোমাদের কোনো ঝামেলা নেই। আমরা কি করলাম, 2500 টাকা বিক্রয় থেকে বাদ দিলাম, বিক্রিত পণ্য দেনাদার থেকে বাদ দিলাম, আর যেটি ক্রয় মূল্য আমাদের সেটিকে আমরা সমাপনী মজুদের সাথে যোগ করে দিলাম। এরপরে আরেকটা আছে প্রাপ্য হিসাব দেওয়া আছে 35,500 টাকা, আর সমন্বয়ে দেওয়া আছে সানাইয়ের নিকট পাওনা সানাইয়ের নিকট পাওনা 3000 টাকা এবং তার নিকট পাওনা 2000 টাকা কিভাবে সমন্বয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমার এখানে আরেকটু জিনিস যদি তুমি শর্মি তুমি যদি আরেকটা এন্ট্রি যোগ করতে তাহলে আমার খুব ভালো লাগতো, যে প্রাপ্য হিসাবের সাথে প্রদেয় হিসাবটাও যদি যোগ করে দিতা তাহলে খুব ভালো হতো, কারণ প্রাপ্য হিসাবের সাথে প্রদেয় হিসাবও আমাদের যোগ বিয়োগ করতে হয়। অর্থাৎ এখানে প্লিজ একটু উপরে তোলেন, যেটা দেওয়া আছে যে একজনের নিকট 3000 টাকা পাওনা, আরেকজনের নিকট 2000 টাকা পাওনা, এই দুটোর মধ্যে ছোট কোনটি? আমি যদি মনে করি যে তোমার কাছ থেকে আমি পাবো 3000 টাকা, তুমি আমার কাছ থেকে পাবা 2000 টাকা, তাহলে নিট পাওনা আমাদের কাছে একজনের কাছ থেকে আরেকজনের কত টাকা? 2000 টাকা যদি মিট আপ করে দিই, অর্থাৎ দুটোর মধ্যে ছোট যেটা 2000 টাকা সেটা দেনাদার এবং পাওনাদার দুই জায়গা থেকেই বাদ দিতে হবে। ব্যালেন্স শিটের যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করব তখন প্রাপ্য হিসাব দেব 35,000 টাকা পাওনা, বাদ পাওনাদারের নিকট দেনার 2000 টাকা। ঠিক আমি যখন পাওনাদার হিসাব লিখবো চলতি দায়ে যে টাকা দেওয়া আছে সেখান থেকে বাদ দেনাদারের নিকট পাওনা 2000 টাকা। এইভাবে দুই পক্ষ থেকে যেটা ছোট এন্ট্রি সেটিকে আমাকে বাদ দিতে হবে। আর কোনো প্রশ্ন সম্ভবত নেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমরা সমন্বয় আজকে শেষ করতে পারলাম না, এর পরের ক্লাস যখন আমরা আলোচনা করব 5-এর পরে আর যতগুলো সমন্বয় পাবো আমরা বিস্তারিত সেগুলো নিয়ে কথা বলবো। শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখে সবারও সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।